নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বাংলাদেশ কি কোনো সংখ্যালঘুকে রাষ্ট্রপতি করার কথা ভাবতে পারে? এই যে বিষয়টি নিয়ে আমি আজকে ভিডিও করব বলে স্থির করেছি, এই বিষয়টি নিয়ে আমি গত কয়েকদিন ধরে এবং আজ শনিবার সকাল থেকে দফায় দফায় নানান জনের সঙ্গে কথা বলেছি। ভারতে, বাংলাদেশে আমি আমার থেকেও সিনিয়র যারা জার্নালিস্ট এবং আমার সমবয়সী সাংবাদিক তাদের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকজন লেখক, বুদ্ধিজীবী এবং অন্যান্য সম্প্রদায়ের লোকজন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের অনেকের সঙ্গে আমি কথাবার্তা বলেছি রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিদের সঙ্গেও। তো প্রথমেই যেটা বলি যে আমি যে এরকম একটি বিষয় নিয়ে ভিডিও করব বা লেখালেখি করতে পারি, এইটা শুনেই অনেকে কিন্তু বিস্মিত হয়েছেন, রীতিমতো অবাক হয়েছেন। এবং বেশ কয়েকজন আমাকে বলেছেন যে আপনি সেই বিরল ব্যক্তি যিনি এইরকম একটি বিষয় নিয়ে ভেবেছেন। একদম এই কথাটি আমায় বলেছেন যে অমল সরকার, আপনি এমন একজন বিরল ব্যক্তি যিনি এই বিষয়টি নিয়ে ভেবেছেন। তারা বলছেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে কখনো এই প্রসঙ্গে কোনো আলোচনা, কোনো সরকার, কোনো দল, কোনো সামাজিক সংগঠন এই প্রসঙ্গ আনেনি। এমনকি সংখ্যালঘুদের যে সংগঠনগুলি আছে, আহ, তারাও কখনো কেউ এই ধরনের কোনো দাবি দেওয়া বা প্রস্তাব কখনো শাসক দল বা রাষ্ট্রের কাছে কখনো তারা পেশ করেনি। এটা বলছেন যে এরকম কখনো হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যারা প্রেসিডেন্ট হয়েছেন, 22 জন প্রেসিডেন্ট হয়েছেন। এই 22 জনের মধ্যে একজনও কিন্তু কেউ সংখ্যালঘু নন। এবং মানে স্বাধীনতার ঠিক অব্যবহিত পরেও কিন্তু এই বিষয় নিয়ে কখনো কোনো ভাবনা চিন্তা হয়নি। বাংলাদেশে একটা সময় উপরাষ্ট্রপতির পদটি ছিল। সেই পদেও যারা বসেছেন তারা কেউই কিন্তু সংখ্যালঘু, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সম্প্রদায়ের কেউ কিন্তু উপরাষ্ট্রপতিও হননি। একটা সময় পর্যন্ত উপপ্রধানমন্ত্রী পদটি ছিল। সেই পদেও কিন্তু বাংলাদেশে কোনো সংখ্যালঘুর কথা কোনো দলই ভাবেনি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই ভাবেনি। এমনকি দুজন মানে সেনা শাসক যারা মানে বাংলাদেশের দীর্ঘ সময় শাসন করেছেন, তারাও বিভিন্ন জনকে নানান ধরনের সাংবিধানিক পদে বসিয়েছেন, তারা নিজেরাও যেমন বসেছেন। কিন্তু কখনোই এরকম কোনো সংখ্যালঘু মুখকে এরকম সাংবিধানিক পদে বসানোর বিষয়টি হয়নি। তো আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এটা তো একটা ঐতিহাসিক যে দেশভাগ এবং পরবর্তীকালে পাকিস্তান থেকে বাংলাদেশের মুক্তি, এই সব মিলে আমরা এখন তিনটি দেশ। তো এই তিনটি দেশে আমরা যদি ভারতের বিষয়টা দেখি, ভারতের সংখ্যালঘুরা প্রায় 20% মতন। এখন এই যে ভারতবর্ষ, এখানে সংখ্যালঘু 20%, তার মধ্যে বৃহৎ অংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবং এটাও ঠিক যে ইন্দোনেশিয়ার পরে সবচেয়ে বেশি মুসলিম কিন্তু ভারতে বসবাস করেন। এবার ভারতে প্রধানমন্ত্রী কেউ মুসলিম সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েছেন। মনমোহন সিং শিখ সম্প্রদায়ের মানুষ ছিলেন, কিন্তু মুসলিম কেউ কিন্তু ভারতে প্রধানমন্ত্রী হননি। কংগ্রেসও কখনো এটা ভাবেনি যে কোনো মুসলিম নেতাকে দেশের প্রধানমন্ত্রী করা যেতে পারে, যদিও কংগ্রেস ধর্মনিরপেক্ষতার বিষয়টিকে অনেক বেশি জোরালোভাবে তাদের নিজেদের রাজনীতিতে ঊর্ধ্বে তুলে ধরে, কিন্তু তারা কখনো এটা ভাবেনি। কিন্তু যদি আমরা রাষ্ট্রপতি দেখি, তাহলে কংগ্রেস, বিজেপি দুই জমানাতেই কিন্তু এই সাংবিধানিক শীর্ষ পদে, অর্থাৎ যিনি সংবিধানের রক্ষক বলা হয়, সেই পদে কিন্তু বেশ কয়েকজন আছেন। যেমন জাকির হোসেন, মোহাম্মদ হেদায়েতুল্লাহ, ফখরুদ্দিন আলী আহমেদ এবং এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করে যখন তিনি হন, তখন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী সরাসরি এপিজে আব্দুল কালামকে চেন্নাইতে ফোন করেছিলেন তার অফিসে, তখন তিনি ক্লাসে পড়াচ্ছিলেন। তো তাকে প্রধানমন্ত্রী ফোনে তলব করেছেন। এটা জানার পরে তিনি বলেছিলেন যে আমি ক্লাস শেষ করে আসছি, আমি ওনাকে কল ব্যাক করবো। তো তারপরে তিনি কল ব্যাক করেন। আপনারা জানেন যে এপিজে আব্দুল কালাম একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী, এবং আমি বাংলাদেশের বিভিন্ন ভিডিওতে দেখেছি, ইউটিউবারদের বক্তব্যে দেখেছি যে তিনি বাংলাদেশেও কিন্তু মানে খুবই জনপ্রিয় এবং শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার কারণ তিনি জনগণের রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করেছিলেন এবং অনেকটা সফলও হয়েছিলেন। তো
ভারতে যে উপরাষ্ট্রপতি, অনেক সময় কি উপরাষ্ট্রপতিরাই পরবর্তীকালে রাষ্ট্রপতি হন, সবসময় যে তা হয়েছে এমনটি নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়েছে। বেশ কয়েকজন, যেমন জাকির হোসেন, মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ হামিদ আনসারি যেমন রাষ্ট্রপতি হননি, তিনি কংগ্রেসের জমানাতে উপরাষ্ট্রপতি হয়েছিলেন, রাষ্ট্রপতি হননি, কিন্তু তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন। ভারতের সব দল মিলে তাকে মানে নির্বাচিত, এবং ভারতে তো ভোটাভুটি হয় পূর্ণমাত্রায়, এখানে মানে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের কোনো মানে ঘটনা ঘটেনি। প্রত্যেকবারই নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে, সেগুলো আছে। বাংলাদেশে বা বিষয়টি যে একটু অন্যরকম, যে ভারতের রাষ্ট্রপতিরা মোটের ওপর 5 বছর থাকেন, কিন্তু বাংলাদেশে তো এই অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে 22 জন রাষ্ট্রপতি, অর্থাৎ শাহাবুদ্দিন ছিলেন 22তম রাষ্ট্রপতি। তো এরপর পূর্ণ মেয়াদে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, কিন্তু কখনোই কোনো সংখ্যালঘুকে এটা কিন্তু ভাবা হয়নি। যেমন আমরা যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ব্যাপারটি দেখি, তাহলে ভারতে 5 জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আছেন। যেমন যে একমাত্র বাঙালি যিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছেন, তিনি হচ্ছেন আলতামাস কবির। তিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। পাকিস্তানের 2 জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন যারা সংখ্যালঘু। আর বাংলাদেশে একমাত্র সুরেন্দ্রনাথ সিনহা হয়েছিলেন, এবং তার পরিণতি তো খুবই মর্মান্তিক। 2 বছর প্রধানমন্ত্রী থাকার পর, মাফ করবেন, প্রধান বিচারপতি থাকার পরে তাকে শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তাকে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার তাকে প্রধান বিচারপতি করেছিল, এই একটি দৃষ্টান্ত সেখানে আছে। কিন্তু বাংলাদেশের বিচারালয়ে একটা সময় অনেক হিন্দু সম্প্রদায়ের এবং খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়ের বিচারপতিরা ছিলেন, যে সংখ্যা এখন অনেকটা কমে গিয়েছে। এবং শুধু তাই নয়, মানে প্রশাসনেরও একটা বড় অংশ যেখানে সংখ্যালঘুরা ছিলেন ভালো সংখ্যায়, কিন্তু ক্রমশ তারা কমে গিয়েছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশে সচিব পর্যায়ে কোনো সংখ্যালঘু ব্যক্তি নেই, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সম্প্রদায়ের কেউ কিন্তু সচিব পদমর্যাদায়, প্রায় 60-65 জন সচিব আছেন। 2 জন, আমি যা শুনছিলাম, যে 2 জন ডিসি আছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, 1-2 জন পুলিশ সুপারও থাকতে পারেন, কিন্তু ক্রমশ সংখ্যাটা কমে আসছে। যদিও এই মুহূর্তে ক্ষমতায় হচ্ছে বিএনপি, এবং তারা মুক্তিযুদ্ধের দল বলে নিজেদের দাবি করে, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, কিন্তু সংখ্যালঘুদের উপযুক্ত মর্যাদা দেওয়ার বিষয়টিতে কিন্তু তারা কোনো রকম মানে কি বলা যায়, যে এক ধরনের আপোষের রাস্তা তারা নিয়েছে। আওয়ামী লীগের শেখ হাসিনার জমানাটাকে যদি দেখা যায়, তাহলে এটা মানে পরিসংখ্যান বলছে যে ওই সময় কিন্তু প্রশাসনে অন্তত সংখ্যালঘুদের যথেষ্ট যোগদান ছিল। কিন্তু ইউনুস জমানা এটা একটা বিশেষ অধ্যায়, যে জমানাতে খুব টার্গেট কিলিং এর মতন, খুব মানে নিশানা করেই সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়েছে। আপনাদের মনে থাকবে যে ইউনুস সরকার আসার পরে কিছুদিন পরেই পুলিশের একটি প্যানেল বাতিল হলো, নিয়োগের প্যানেল বাতিল হলো। সেই বাতিল করার কারণটা বলা হচ্ছিল যে কেন বাতিল করা হয়েছে, যে যেটা জানা গেল যে সংখ্যালঘুদের একটা বড় সংখ্যায় সেখানে তারা মানে নির্বাচিত হয়েছিলেন। প্যানেলটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তৈরি হয়েছিল, কিন্তু ইউনুস সরকার সেটিকে বাতিল করে। আরো বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ, যারা পুলিশের চাকরি পেয়েছিলেন, প্রশিক্ষণে ছিলেন, প্রশিক্ষণরত অবস্থাতেই তাদেরকে চাকরি থেকে বসিয়ে দেওয়া হলো, তাদের চাকরি কন্টিনিউ করা হলো না। তার একটা বড় কারণ হিসেবে খুব অদ্ভুত যুক্তি দেখানো হলো যে তারা প্রশিক্ষণের সময় যে টিফিনের মেনু নিয়ে নানান ধরনের প্রশ্ন তুলেছিলেন, অতএব এটা শৃঙ্খলা ভঙ্গের নজির, তাই তাদেরকে আর কন্টিনিউ করতে দেওয়া হবে না। এবং যাদের চাকরি গিয়েছিল তাদের প্রায় 90-95 ভাগ হচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। বেশ কয়েকজন মানে পার্বত্য এলাকার মানুষও ছিলেন, তাদেরও চাকরি চলে যায়। তারা বৌদ্ধ সম্প্রদায়ের এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তো ইউনুস জমানাটা যে নানানভাবে অন্ধকারময়, সেটা তো আমরা সকলেই জানি। তার মধ্যে এইটা একটা, যে সংখ্যালঘুদের নিয়োগ দূরের কথা, সংখ্যালঘুদের ছাঁটাই হয়েছে প্রচুর, এবং বহু মানুষকে যে বসিয়ে দেওয়া হচ্ছে চাকরির মাঝপথে, সেখানেও দেখা যাচ্ছে যে
আনুপাতিক যদি হিসেব করা হয়, যেখানে সংখ্যালঘুরা কমতে কমতে প্রায় 8% এসে নেমেছে, কিন্তু যে চাকরিগুলো যাদের যাচ্ছে তাদের সেই সংখ্যাটাকে হিসেব করলে দেখা যায় প্রায় 30-40% যাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো বাংলাদেশে তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন, ইস্তফা দিয়েছেন। এটা বাংলাদেশে তো কোনো নতুন কথা নয়, মাঝপথে বহু রাষ্ট্রপতিকে চলে যেতে হয়েছে এবং সবাই কম বেশি ওই মানে অসুস্থতার কথা বলেন মান বাঁচাতে। কিন্তু শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হলো, এটাই সকলেই বোঝেন যে তারেক রহমান তাকে আর বেশি দিন রাখতে চাননি। আমি এই নিয়ে একটি ভিডিও করেছি, আপনারা পারলে সেই ভিডিওটি দেখবেন যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণার সঙ্গে কিভাবে শাহাবুদ্দিনের এই আচমকা বিদায়ের একটা সম্পর্ক আছে। যাই হোক, আমি আজকের যে আলোচনা যেটা বিষয় নিয়ে করছি সেটাতে আবার আলোচনায় ফিরে আসি যে পাকিস্তানেও কোনো মানে রাষ্ট্রপতি বা এই ধরনের কোনো সাংবিধানিক পদে কোনো সংখ্যালঘুকে কখনোই ভাবাও হয়নি, প্রস্তাবও আসেনি, ভাবাও হয়নি। পাকিস্তানের সংখ্যালঘুরা সংখ্যায় আরও কম, প্রথম থেকেই খুব কম। বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। যেমন স্বাধীনতার সময়তে প্রায় 14% মতো ছিল, যেটা বলা হয় যে তার মানে স্বাধীনতার আগেই পাকিস্তান সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছিলেন সংখ্যালঘুরা বড় সংখ্যায়, তখনই তারা অনেকেই দেশত্যাগ করেন। ফলে দেশত্যাগজনিত একটা কারণে তাদের সংখ্যা কমে গিয়েছে, এটা একটা বড় বিষয়। মুক্তিযুদ্ধের সময়ও যে বিপুল সংখ্যক মানুষ ভারতে চলে এসেছিলেন তাদের মধ্যে সংখ্যালঘুদের একাংশ কিন্তু আবার ফিরে যাননি। ফলে সবাই যে একেবারে মানে ধর্মীয় সহিংসতার কারণেই দেশত্যাগ করেছেন এমনটি নয়, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে, এটা আওয়ামী লীগের জমানা বা বিগত বিএনপির জমানাকে ধরেই বলতে হবে, যে একটা লাগাতার একটা বিষয় আছে যে তাদেরকে মানে সংখ্যালঘুদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার মতন মানে তারা যাতে বাধ্য হন সেরকম একটা পরিস্থিতি সবসময় কিন্তু বাংলাদেশে থেকে যাচ্ছে। এবং ইউনূসের সময় এই ব্যাপারটা প্রবল রকম আকার নিয়েছিল। আবার বাংলা মানে সংখ্যালঘুদের সম্পত্তি, হিন্দুদের সম্পত্তি দখল নেওয়া, সেখানেও আবার দেখা যাচ্ছে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো দল কেউ কারো থেকে কম নয়, বরং আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগটা খুব বেশি যে তারা যেমন মানে জাতীয় স্তর থেকে সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি অনেক বেশি নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছে। সংবিধানে তারা ধর্মনিরপেক্ষ শব্দটাকে নিয়ে এসছে, যদিও তারা ইসলাম রাষ্ট্রধর্ম এইটা বাদ দেওয়ার মতো স্পর্ধা দেখায়নি, বা বিসমিল্লাহ রহমানের রহিম এই কথাটিকেও তারা বাদ দেওয়ার কথা স্পর্ধা দেখাননি, কিন্তু ধর্মনিরপেক্ষতা শব্দটি এরশাদ বাদ দিয়েছিলেন, সেটাকে শেখ হাসিনা আবার ফেরত নিয়ে এসছেন। এই কৃতিত্ব তার আছে। কিন্তু সংখ্যালঘুদের যে সুরক্ষার বিষয়টি আওয়ামী লীগ যতটা জোরালোভাবে বলে ততটা বোধহয় বাস্তবে নয়। আমি বহু সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে কট্টর আওয়ামী লীগ সমর্থকের মুখ থেকেও এ কথা শুনেছি, এবং বাংলাদেশের কূটনীতিকরাও নানান সময় বলেছেন যে এটা আর পেছনে সম্পত্তি, টাকা পয়সা এই বিষয়টি মূলত কাজ করে। তো সেখানেও সংখ্যালঘুদের অসহায়তাকে যে নিশানা করা হয় এ নিয়ে তো কোনো সংশয় নেই। প্রায়ই ভিডিও দেখা যায় যে অসহায় মহিলা বা অসহায় বৃদ্ধ বিলাপ করছেন যে আমি এই দেশের নাগরিক, এদেশের জন্য আমার বাপ ঠাকুরদা লড়াই করেছে, যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, আমি কেন এই দেশ থেকে চলে যাব। কিন্তু এখনো বাংলাদেশে এই সম্পত্তি ছিনিয়ে নেওয়া, জমি বেদখল করা, এগুলো ঘটনা ঘটছে। স্বভাবতই এইটা কখনোই কেউ এটা ভাবেনি যে সাংবিধানিক পদগুলিতে, যদিও মানে সংখ্যালঘুরা যে কৃতি এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং মানে প্রশাসনে যারা যারা সুযোগ পেয়েছেন তারা সকলেই কিন্তু তাদের দক্ষতা যোগ্যতার পূর্ণ পরিচয় দিয়েছেন। এটা একটা ধারাবাহিকতায় যে তারা অত্যন্ত কৃতি, উচ্চশিক্ষিত, এবং তারা মানে কি বলা যায় যে প্রশাসনে তাদের যে ভূমিকা সেই ভূমিকাকে সামগ্রিকভাবে খুব ইতিবাচক বলা চলে। আবার এটাও ঠিক যে তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক মানে আনুগত্যের দিকটাও অস্পষ্ট থাকেনি। কেউ কেউ খুব প্রবল মানে সক্রিয়ভাবে বিএনপির দিকে ঝুঁকেছিলেন, কেউ কেউ আওয়ামী লীগের দিকে ঝুঁকেছিলেন, কিন্তু আওয়ামী লীগ আমলে সংখ্যালঘু মুখ অনেক বেশি জায়গা পেয়েছে প্রশাসনে, কিন্তু সাংবিধানিক পদগুলো এখানে কখনোই হয়নি। তো আমি এই যেটা নিয়ে কথা বলছিলাম, যেটা মূল বিষয়, সেটা হচ্ছে যে এইটা যে ভাবা হয়নি বা এর এই বিষয়টি যে কেউ কখনো কল্পনাও করেনি, তার একটা বড় কারণ হচ্ছে যে এই পদগুলিতে বসার মতন ভাবে যদি রাজনৈতিক দল তাদের দলীয় সংগঠনে কাঠামোতে সংখ্যালঘুদের সেই প্রাপ্য মর্যাদা না দেয়, যেমন বৃহৎ দলগুলিতে
চেয়ারম্যান বা প্রেসিডেন্ট দূরে থাক, মানে সাধারণ সম্পাদক কি সম্পাদক পদেও কিন্তু সংখ্যালঘুদের তেমন একটা যোগদান নেই, কোনো দলই এটা করেনি। ভারতেও কিন্তু এই পরিস্থিতি আছে, আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। কিন্তু বাংলাদেশে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হবে, তাই আমি প্রসঙ্গটা উত্থাপন করলাম, এটা তো বুঝতেই পারছেন আপনারা। তো রাজনৈতিকভাবে যদি ক্ষমতায়ন না হয় এবং মানে প্রশাসনিকভাবে অর্থনৈতিকভাবে যদি ক্ষমতায়ন না হয়, তাহলে সংখ্যালঘুদের মধ্যেও কিন্তু এই ধরনের পদে বসার মতো যোগ্য লোকের অভাবের কথাটাকে অনেক জোরালোভাবে সামনে আনা যায়। এক দুজন আমাকে এই কথাটাই বলছিলেন যে খুব মানে ওজনদার কেউ নেই, কিন্তু আমি কয়েকটি নাম তাদেরকে বললাম যে এরা মানে যারা রাষ্ট্রপতি বা এই যে 22 জন যারা রাষ্ট্রপতি হয়েছেন, তাদের তুলনায় এদের যোগ্যতা কোন অংশে কম। তখন তিনি মানলেন যে না, আপনি ঠিকই বলছেন, এরা অবশ্যই যোগ্য। যেমন অতীতে মানে বেশ কয়েকটা নাম আছে, তার মধ্যে যেমন আমি বলতে পারি যে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সিআর দত্ত, তাকে কি কোনো সাংবিধানিক পদ কেন, তাকে কি কোনো গুরুত্বপূর্ণ পদে কখনো খুব গুরুত্বপূর্ণ মর্যাদা তাকে দেওয়া হয়েছে? তিনিও তো সেনাপ্রধান হওয়ার যোগ্যতা মানে পেতেই পারতেন, সুযোগ পেতেই পারতেন, তিনি হননি। এবং তাকেও খুব গুরুত্ব যে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে এমনটি নয়। সুরঞ্জন সেনগুপ্ত, তো তিনি তার কথা বলি যে তার একটা বড় মানে বলা যায় যে রাজনীতিতে একটা বড় যোগদান ছিল। তিনি আওয়ামী লীগে ছিলেন, আবার সেখান থেকে বেরিয়েও গিয়েছিলেন মত পার্থক্যের কারণে, কিন্তু তিনি একজন ওজনদার রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বিএনপিতে গয়েশ্বর চন্দ্র রায় আছেন, যিনি দীর্ঘদিন ধরে বিএনপির প্রবীণ নেতা এবং স্থায়ী কমিটির সদস্য, তিনি আছেন। তারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে তাদের একটা বড় অবদান, রাজনীতিতে তাদের একটা বড় অবদান আছে। তো এই বিষয়গুলো আমি এই জন্যে বলছি যে ভাবা হয়নি, কিন্তু ভাবতে অসুবিধে কোথায়। বিএনপির যে বর্তমান সরকার, তারেক রহমানের সরকার, এই সরকারের তো একটা দায়ও আছে আমি বলবো। তার কারণ হচ্ছে যে তারা তো এবারে, তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দুরা তাদের ভোট দেয় না। কিন্তু এই যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমি তো কভার করতেও গিয়েছিলাম, তখন আমি দেখেছি যে আওয়ামী লীগের একাংশ, তারা হয়তো পিঠ বাঁচাতে, সংখ্যালঘুদের বড় অংশ, তারাও অস্তিত্বের সংকটের কারণে তারা চাননি যে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক, তারা কিন্তু দুহাত ভরে সংখ্যালঘুদের ভোট দিয়েছে। আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেওছি সে কথা, যে ঢাকার শাঁখারীপাড়ায়, পুরান ঢাকার শাঁখারীপাড়ায় গিয়ে দেখেছি যে প্রায় অষ্টমী পুজোর মানে মানে আবহ, হিন্দুরা একেবারে খুব আনন্দ উন্মাদনার মধ্যে তারা ভোট দিচ্ছেন এবং প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন যে তারা বিএনপিকে ভোট দিয়েছেন। তারেক রহমান সংখ্যালঘুদের সংগঠনের সঙ্গে ভোটের আগেও বসেছেন, নির্বাচিত হওয়ার পর, প্রধানমন্ত্রী হওয়ার পরও বসেছেন। তো আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি যে কম্পালশন তো রাজনৈতিক দলের আছেই। 92% মুসলিমের দেশ, রাষ্ট্রধর্ম মুসলিম, ইসলাম, তো এই অনেকগুলো বিষয় আছে। তো নিশ্চয়ই তাদেরও কম্পালশন আছে, কিন্তু আমি জাস্ট আমার মনে হলো যে ভাবতেই বা ক্ষতি কি। সেইটা করতে গিয়ে আমি নিজেও এত বিস্মিত হলাম যে আমাকে অনেকে, একজন দুজন নয়, অনেকে বললেন যে অমল সরকার, আপনি সেই ব্যক্তি যিনি এরকম একটা বিষয় নিয়ে ভেবেছেন। এরকম কেউ ভেবেছে বাংলাদেশে, কখনো কোনো প্রস্তাব আলোচনায় এসছে, এরকম আমরা মনে করতে পারি না। তাদের অধিকাংশরাই আমার থেকে বয়সে আরো অন্তত বছর 10 বড় হবে। যাই হোক, দেখা যাক আগামী দিনে কি হয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।